নমস্কার। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, আবহাওয়া, খেলাধুলা ইত্যাদি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমরা। আজ 13ই মার্চ শুক্রবার। প্রথমেই দেখে নেব আজকের তাজা শিরোনাম। এলপিজি উদ্বেগের মধ্যেই কমিটি করল রাজ্য, চালু করল হেল্পলাইন, 10 দফা নির্দেশ দিয়ে জারি হলো আদর্শ কার্যপদ্ধতি। দেশে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে, জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই, সংসদে দাঁড়িয়ে আশ্বাস পেট্রোলিয়াম মন্ত্রীর। কোমায় মোজতাবা, মার্কিন হামলায় পা হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা, গুরুতর ক্ষতিগ্রস্ত যকৃৎ, দাবি রিপোর্টে। রাজ্যপাল হিসাবে শপথের পর রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা রবির, স্মরণ করলেন রাজ্যের ঐতিহ্য। শনিবার ব্রিগেডে মোদি, প্রশাসনিক সভায় আমন্ত্রিত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, উত্তরবঙ্গ থেকে 16 জোড়া বিশেষ ট্রেন। দেখে নিন সফরসূচি। 25 নয়, 2 সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান 45 দিন। গ্রামাঞ্চলে ও দুর্গম স্থানে এলপিজির নিয়ম ব্যাখ্যা করলেন পেট্রোলিয়াম মন্ত্রী। সংঘর্ষ বিরতিতে রাজি ইরান ও আমেরিকাকে 3 শর্ত দিল তেহরান, যুদ্ধ কি থামবে? অবরুদ্ধ হরমুজে ভারতকে গ্রিন সিগন্যাল ইরানের, জ্বালানি সংকটে আসার আলো। ঝেঁপে বৃষ্টি কলকাতা ও শহরতলিতে, সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। উত্তরে ভারী বর্ষণের সতর্কতা, দুর্যোগ কতদিন? জ্ঞানেশ অপসারণ চেয়ে নোটিশে স্বাক্ষর 193 সাংসদের, শুধু লোকসভাতেই 130, সংখ্যার মাপকাঠি পূরণ উচ্চ কক্ষেও। এসআইআর নিয়ে রাজ্য সরকারের গোপন ছক ফাঁস, মালদায় মেজাজ হারিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির। ভবানীপুরে কে প্রার্থী হবেন ভেবেছেন? শুভেন্দুকে ডেকে জিজ্ঞাসা করলেন অমিত শাহ, নীতিন নবীন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফারুক আবদুল্লাহকে গুলি, মুহূর্তে ভেস্তে দিলেন এনএসজি কমান্ডোরা। সংসদে নেই নরেন্দ্র, দেশে নেই সিলিন্ডার, এলপিজি সংকট নিয়ে প্রতিবাদে সরব বিরোধীরা। ভোটের মুখে কংগ্রেসের বড় উইকেট ফেলল তৃণমূল, ডাকাবুকো নেতার দল বদলে কপাল চাপড়াচ্ছেন অধীর। গ্যাস সংকট নিয়ে বৈঠকে হঠাৎ উঠল নন্দীগ্রামের প্রসঙ্গ, জেলাশাসকদের কেন সতর্ক করলেন মমতা। বিজেপির পাখির চোখ, বাংলা দিল্লিতে শাহ নাড্ডাদের 7 ঘন্টার ম্যারাথন বৈঠকে চূড়ান্ত 100 প্রার্থীর নাম। তৃণমূলে পরিবার পিছু প্রার্থী একজনই, হয় বাবা নয় মেয়ে, কিংবা হয় মা নয় মেয়ে, ব্যতিক্রম শুধু দাস পরিবার। এসআইআর ইস্যুতেই 26-এর ভোট জিতবে তৃণমূল, বিরাট দাবি করে নওশাদ লিখলেন, স্ক্রিনশট নিয়ে রাখুন। মৃত্যুপুরী নাজিরাবাদ, অগ্নিকাণ্ডের নিখোঁজদের সৎকারে কুশপুতুল দাহ, কি বলছে পরিবার? জয় বাংলা বলতেই ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার নন্দীগ্রামের দম্পতি, ত্রাতার ভূমিকায় অভিষেক। উদয় নারায়ণপুরের সেই সিভিক ভলেন্টিয়ার 14 দিনের জেল হেফাজত, কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হন। ঘরে জ্বলছে স্ত্রী, পালাচ্ছে অগ্নিদগ্ধ স্বামী, কোচবিহারের নার্সের নির্মম মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য। কোন সাংসদেরই বিশেষ অধিকার নেই, ধনী ভোটে জিতে আসনে ফিরেই করা বার্তা দিলেন স্পিকার ওম বিড়লা। হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার পৌরার বস্তাবন্দি দেহ, পড়েছিল রাস্তার ধারে নয়াঞ্জলিতে, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। বিশ্বকাপ খেলতে এসে 1 সপ্তাহ কলকাতায় আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ দল। কোনো বিভাগ চলছে একজনের ভরসায়, কোথাও 2 জন। 56% শিক্ষক ঘাটতি কলকাতা বিশ্ববিদ্যালয়। বিমানদা, সামনে আসুন না, বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা। 7,000-এর বেশি টলিউড টেকনিশিয়ানরা পাবেন স্বাস্থ্যসাথী কার্ড, দেবের অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে গ্রামাঞ্চলে এবং দুর্গম এলাকায় 2টি এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান বাড়িয়ে 45 দিন করা হয়েছে। সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। শহরাঞ্চলের ক্ষেত্রে অবশ্য এই ব্যবধান এখনো 25 দিন। রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে বুকিংয়ে হ্রাস টেনেছে কেন্দ্র। প্রথমে বলা হয়েছিল একটি সিলিন্ডার বুক করার 21 দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে, তার কিছুদিনের মধ্যেই ব্যবধান বাড়িয়ে 25 দিন করা হয়। বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, 25 দিনের ব্যবধান কেবল শহরাঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। গ্রামে একটি গ্যাস সিলিন্ডার বুক করার অন্তত 45 দিন পর দ্বিতীয় সিলিন্ডারটি বুক করা যাবে। লোকসভায় মন্ত্রী জানিয়েছেন, দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিনের অভাব নেই, পর্যাপ্ত গ্যাসও মজুদ রয়েছে, জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভারত মোট প্রয়োজনের প্রায় 60% এলপিজি বাইরে থেকে আমদানি করে, তার অধিকাংশই আসে ইরান সংলগ্ন হরমুজ প্রণালী দিয়ে।
ওই রুটে পরিবহন ব্যাহত হওয়ায় এলপিজির যোগান কমেছে, তবে তাতে চিন্তার কোনো কারণ নেই বলে দাবি করেছেন পুরী। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে এলপিজি উৎপাদনে জোর দেওয়া হয়েছে। গত 8ই মার্চ কেন্দ্রের নির্দেশিকার পর 28% উৎপাদনও বেড়েছে। রান্নার গ্যাসের দাম চলতি মাস থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতায় 60 টাকা বেড়ে এলপিজি সিলিন্ডার মিলছে 939 টাকায়। দেশের নানা প্রান্তেই এলপিজি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ, সিলিন্ডার বুক করাই যাচ্ছে না। অনেকে আবার বুক করতে পারলেও সিলিন্ডার হাতে পাননি। দিকে দিকে গ্যাসের অভাবে হোটেল, রেস্তোরাঁর ভাড়ারে টান পড়েছে। তবে কেন্দ্রের দাবি, গ্যাস বুক করার 2.5 দিনের মাথায় সিলিন্ডার মিলছে, সেই সময় কোনো পরিবর্তন হয়নি। সংসদে বৃহস্পতিবারও মন্ত্রী সে কথা জানিয়েছেন। তবে কালোবাজারি রুখতে বাণিজ্যিক গ্যাসের যোগানে কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে দাবি করেছেন তিনি। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে পুরী জানিয়েছেন, বিশ্ব এমন জ্বালানি সংকটের মুখে আগে কখনো পড়েনি। তবে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতে তার আঁচ বিশেষ একটা পড়েনি বলে দাবি করেছেন তিনি। হরমুজ ছাড়াও অন্য পথে জ্বালানি আনা হচ্ছে। 40টি দেশ থেকে অপরিশোধিত তেল কিনছে ভারত। পুরীর কথায় সিএনজি 100% সরবরাহ হচ্ছে। এলএনজিরও কোনো ঘাটতি নেই। তিনি জানান, প্রতিদিন বিভিন্ন বিকল্প রাস্তা হয়ে এলএনজির কার্গো ঢুকছে দেশে। জল্পনা শুরু হয়েছিল 4 দিন আগে। নিহত পিতা আয়াতুল্লাহ খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে তিনি ইরানের সর্বোচ্চ নেতা মনোনীত হওয়ার পরই বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র দি সান দাবি করল, মার্কিন হামলায় গুরুতর জখম হয়েছেন মোজতাবা খামেনেই। নিহত আয়াতুল্লাহর 56 বছর বয়সী পুত্র একটি পা হারিয়েছেন। তার যকৃতেরও মারাত্মক ক্ষতি হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে দাবি, মোজতাবা বর্তমানে রাজধানী তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। গোটা হাসপাতাল ভবনটিকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী তথা বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ রেজা জাফর গজানির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড তার চিকিৎসার তত্ত্বাবধান করছে। প্রসঙ্গত, মোজতাবা নতুন নেতা মনোনীত হওয়ার পর গত 9 মার্চ ইরানের সরকারি সংবাদ মাধ্যম তাকে জানবাজ অফ রমজান হিসাবে উল্লেখ করা হয়েছিল। আর তারপর থেকেই খামেনেই পুত্রের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ছড়ায়। কারণ ওই শব্দবন্ধের অর্থ হলো একজন আহত অভিজ্ঞ সেনাপতি। বুধবার সেই সব জল্পনায় জল ঢেলে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের পুত্র ইউসুফ পেজেকশিয়ান দাবি করেছিলেন, দেশের নতুন সর্বোচ্চ নেতা নিরাপদ এবং সুস্থ আছেন। কিন্তু তেহরানের এক চিকিৎসকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে ইউসুফের সেই দাবি নস্যাৎ করল ব্রিটিশ সংবাদপত্রটি। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি সকালে ইরানের উপর ইসরায়েল ও আমেরিকার বিমান হামলা, যার পোশাকি নাম যথাক্রমে অপারেশন লায়ন্স রোর এবং অপারেশন এপিক ফিউরি চালিয়েছিল। মার্কিন যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা বাংকার ব্লাস্টার বোমায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা 86 বছরের খামেনেইয়ের। সেই সময় গুরুতর জখম হয়েছিলেন তার স্ত্রী খোজাস্থে বাঘের জাদে। সোমবার তারও মৃত্যু হয়। দি সান জানিয়েছে, মোজতাবার স্ত্রী জাহরা এবং 8 বছরের পুত্র বাঘেরও ওই হামলায় নিহত হয়েছেন। তবে মোজতাবাও 28শে ফেব্রুয়ারি একই হামলায় আহত হয়েছেন কিনা সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করেছেন রবীন্দ্রনারায়ণ রবি। বৃহস্পতিবার কলকাতার লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করান। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রিসভার সদস্য, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিত্বেরা। শপথ গ্রহণের পরই রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি বার্তা প্রকাশ করেন নবনিযুক্ত রাজ্যপাল। সেই বার্তায় তিনি পশ্চিমবঙ্গের দীর্ঘ সংস্কৃতি, আধ্যাত্মিক এবং বৌদ্ধিক ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, এই রাজ্যের মানুষের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত ধন্য ও বিনম্র বোধ করছি। বার্তায় রবি লিখেছেন, পশ্চিমবঙ্গ এখন এক মহান ভূমি বা কয়েক হাজার বছর ধরে ভারতের আধ্যাত্মিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। তার বক্তব্য অনুযায়ী এই সেই ভূমি যেখানে মানুষ সহস্র বছর আগে বেদের চিরন্তন জ্ঞান বিকশিত হয়েছিল। একই সঙ্গে গৌতম বুদ্ধের শিক্ষাও এখানে নতুন রূপে প্রকাশ পেয়েছিল এবং ভক্তি আন্দোলনের মহান ধারাও এই ভূখণ্ডে বিকশিত হয়েছিল। তিনি আরও বলেন, বিদেশি আক্রমণ ও শাসনের কঠিন সময় যখন দেশের সংস্কৃতি ও পরিচয় ধ্বংসের মুখে পড়েছিল, তখনও এই মাটিতে জন্ম নিয়েছেন বহু মহান ব্যক্তিত্ব ও
ও সাধক। তাদের মধ্যে তিনি উল্লেখ করেন চৈতন্য, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম যে ভারতের স্বাধীনতা আন্দোলনের যুদ্ধধ্বনি হয়ে উঠেছিল, সেই কথাও স্মরণ করেন তিনি। আগামী শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে রাজ্যের গেরুয়া শিবিরে। ব্রিগেডে পৌঁছতে যাতে দলীয় নেতা কর্মীদের কোনো সমস্যা না হয়, সেই কথা ভেবেই উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলো রেলের তরফে। আপ ডাউন স্পেশাল 16 জোড়া ট্রেনের ব্যবস্থা হয়েছে। শনিবার ব্রিগেডের মাঠে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, মোদীর উপস্থিতিতে ব্রিগেডের সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে। সূচি অনুযায়ী শুক্রবারই বেলা 1:35 নাগাদ আলিপুরদুয়ারের হাসিমারা বিমানবন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিমারা সামরিক ঘাঁটি থেকে হেলিকপ্টারে কোকরাঝাড়ে যাবেন মোদী। এক নজরে দেখে নেওয়া তার কর্মসূচি। শনিবার অসমের শিলচর থেকে বেলা 1:20 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1:45 নাগাদ রেস কোর্সের হেলিপ্যাডে নামবেন মোদী। 1:50 নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের প্রশাসনিক সভার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই প্রশাসনিক সভার জন্যই আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেলা 2 থেকে 40 ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গ বিজেপি আয়োজিত পরিবর্তন সংকল্প সভার মঞ্চে উপস্থিত হবেন নরেন্দ্র মোদী। 2:45 থেকে 3:30 পর্যন্ত থাকার কথা নরেন্দ্র মোদী। 3:40 নাগাদ কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে হেলিকপ্টার রওনা হবে মোদী। বিকেলে 4:10 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি রওনা দেবেন মোদী। এরই মধ্যে গতকাল রাতে ও আজ সকালে এক প্রস্ত বৈঠক সেরেছে বিজেপির কোর কমিটি। বৈঠকে অমিত শাহের সঙ্গে আলোচনায় ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই এই বৈঠক রাখা হয়েছিল। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে কোর গ্রুপের সঙ্গে প্রায় 5.5 ঘন্টা বৈঠক করে জেপি নাড্ডার বাড়ি থেকে বেরোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে অমিত শাহ, নীতিন নবীন, জেপি নাড্ডাদের সঙ্গে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, বিএল সন্তোষ, অমিত মাল্যবরা। হরমুজ প্রণালীতে ছাড় ভারতকে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, দুটি ভারতীয় জাহাজকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে ইরান। ইরানের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথা বলার পরই হরমুজে জাহাজ চলাচলে ছাড়পত্র পেয়েছেন ভারত। সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে। এদিকে ভারতের জাহাজকে ছাড়পত্র দিতেই আমেরিকা ইসরায়েলের উপর চাপ বাড়ল বলে মনে করছে কূটনৈতিক মহল। একই সঙ্গে ইরানের ছাড়পত্র ভারতের কূটনৈতিক জয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, ভারতের দুটি জাহাজকে হরমুজ পারে গ্রিন সিগন্যাল দিয়েছে ইরান। ভারতের দুটি ট্যাঙ্কার পুষ্পক ও পরিমল ইতিমধ্যে নির্বিঘ্নে হরমুজ পারাপার করছে বলে খবর। উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। রাশিয়া ও চীনের জাহাজকে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে যাওয়ায় তেল সংকট তৈরি হয়েছে বিশ্বজুড়ে। আমেরিকার অনুমতির পর ভারত রাশিয়ার থেকে তেল কেনা বাড়িয়েছে, কিন্তু যা পরিস্থিতি, যুদ্ধ দীর্ঘায়িত হবে। আর যুদ্ধ দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালী বন্ধ থাকবে, তেলের দাম ক্রমশ বাড়বে। একই সঙ্গে ভারতের তেলের ভাণ্ডারে টান পড়তেও বাধ্য। মঙ্গলবারই হরমুজ নিয়ে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কূটনৈতিক ক্ষেত্রে ভারতের যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেখানে বারবার আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছে নয়াদিল্লি। ইরান বা আমেরিকা ও ইসরায়েলকেও একই বার্তা পাঠাতে চেয়েছে ভারত। ইরানও বুঝেছে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখাটা খুব প্রয়োজনীয়। তারপরই ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের এই পদক্ষেপকে স্বাগত। এটা প্রমাণ করে দিল কূটনৈতিক স্তরে ভারত জানে কিভাবে কাজ করতে হয়। সেই কাজটাই তারা করেছে। সেক্ষেত্রে ইরানের এই পদক্ষেপকে নয়াদিল্লির কূটনৈতিক জয় হিসেবেই দেখছেন তিনি। পূর্বাভাস ছিল, সেই অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে। সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বিকেলের পর ঠান্ডা হাওয়া দিতে শুরু করে কোথাও কোথাও। তারপর সন্ধ্যা গড়াতেই ঝেঁপে বৃষ্টি নামে। উত্তর এবং দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। সঙ্গে চলেছে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। তবে হাওয়ায় তেমন তীব্রতা ছিল না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায়
40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই মুহূর্তে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 1.5 কিলোমিটার, রয়েছে একটি অক্ষরেখাও। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে, ফলে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতেও আপাতত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। রবিবার এবং সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। তবে দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরে দুর্যোগ চলতে পারে মঙ্গলবারেও। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সতর্কতা ছিল। সন্ধ্যার পর ওই সমস্ত জেলাতেও বৃষ্টি হয়েছে। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘর্ষ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনও নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য ইতিমধ্যেই যুদ্ধ থামার ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, এই যুদ্ধে আমেরিকা অনেকটাই এগিয়ে রয়েছে এবং কার্যত জয় নিশ্চিত হয়েছে, তাই খুব শীঘ্রই যুদ্ধ শেষ হতে পারে। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ থামবে কিনা তা ঠিক করবে তেহরানই। এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতির জন্য আমেরিকা ও ইসরায়েলকে 3টি শর্ত দিয়েছে ইরান। তেহরানের দাবি, এই শর্তগুলি না মানলে কোনোভাবেই যুদ্ধবিরতি সম্ভব নয়। বুধবার রাতে নিজের সামাজিক মাধ্যমের এক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই 3 শর্তের কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। তিনি লেখেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে তিনি শান্তির প্রতি ইরানের অঙ্গীকার আবারও জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েল সরকার এবং তার আমেরিকা শুরু হওয়া এই যুদ্ধে শেষ করার একমাত্র উপায় হলো ইরানের বৈধ অধিকার নিশ্চিত করা, যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দেওয়া। অর্থাৎ ইরানের দাবি, তাদের ন্যায্য অধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না। পাশাপাশি চলতি সংঘর্ষে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণও দিতে হবে। তৃতীয় শর্তটি নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। ইরানের আশঙ্কা, ভবিষ্যতে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল বা আমেরিকা, তাই ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না তৈরি হয় তার নিশ্চয়তা চাইছে ইরান। এই 3টি শর্ত মানা হলে তবেই সংঘর্ষ বিরতিতে রাজি হবে বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, যুদ্ধ খুব দ্রুত শেষ হতে চলেছে। তার দাবি, ইরানে আক্রমণ করার মতো প্রায় কিছুই আর বাকি নেই এবং এই যুদ্ধে আমেরিকা অনেকটাই এগিয়ে রয়েছে, তাই তিনি চাইলে খুব শিগগিরই যুদ্ধ থামাতে পারে। তবে ইরানের এই কড়া অবস্থান নতুন করে চাপ বাড়াতে পারে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ইতিমধ্যেই হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি দীর্ঘদিন চললে তেলের বাজারে বড় প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন উঠছে, যুদ্ধ থামাতে ইরানের এই 3 শর্ত কি মেনে নেবে আমেরিকা ও ইসরায়েল, নাকি সংঘাত আরও বাড়বে? মার্কিন প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। মুখ্য নির্বাচন কমিশনের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিশে স্বাক্ষর করেছেন 193 জন সাংসদ। পিটিআই জানাচ্ছে, এর মধ্যে শুধু লোকসভাতেই স্বাক্ষর রয়েছে 130 জন সাংসদের, রাজ্যসভাতেও সই করেছেন 63 জনের বেশি। বিধি অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চাওয়ার জন্য নোটিশে লোকসভায় অন্তত 100 জন সাংসদের স্বাক্ষর দরকার। একই সঙ্গে রাজ্যসভার 50 জনের স্বাক্ষর প্রয়োজন। জ্ঞানেশের অপসারণ চাওয়ার জন্য সংসদের উভয় কক্ষের মাপকাঠি পূরণ করেছে বিরোধীরা। লোকসভায় তৃণমূলের উপদল নেতা শতাব্দী রায় জানান, জ্ঞানেশের অপসারণ চেয়ে ওই নোটিশে 130 জন সাংসদ স্বাক্ষর করেছেন। শীঘ্রই এই নোটিশ জমা পড়তে পারে সংসদের কোনো একটি কক্ষে। পিটিআই এর দাবি, এই প্রথমবার কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে নোটিশ জমা পড়তে চলেছে সংসদে। জানা যাচ্ছে, তৃণমূল সহ বিরোধী জোট ইন্ডিয়ার সব শরিক দলের সাংসদই স্বাক্ষর করেছেন এই নোটিশে। স্বাক্ষর করেছেন আম আদমি পার্টির সাংসদেরাও। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো বিচারপতি অপসারণের যে প্রক্রিয়া, মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও প্রক্রিয়া সেই একই। বিচারপতিদের ক্ষেত্রে কোনো অসদাচরণ বা অক্ষমতার অভিযোগের প্রেক্ষিতে প্রমাণিত তথ্য থাকলে তবে অপসারণ করা হয়। অপসারণ চেয়ে প্রস্তাব পেশ করা যেতে পারে সংসদের যে কোনো কক্ষে, তবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় সেই প্রস্তাব পাশ করতে হবে। প্রথমত, এই কক্ষে মোট সংসদের হিসেবে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। একই সঙ্গে কক্ষে উপস্থিত থেকে ভোটদানে অংশগ্রহণ করা সাংসদের মধ্যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার। হাওড়ার
উদয়নারায়ণপুর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে হাজির করানো হয়। ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার জেরে আত্মঘাতী হয় ওই কিশোরী। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে বুধবার পুলিশ গ্রেফতার করে পেরো থানায় নিযুক্ত ছিলেন তিনি। তার বিরুদ্ধে পুলিশ পক্সো ধারা এবং আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নির্যাতিতা কিশোরী তার মায়ের সঙ্গে আমতায় কালী পুজোর অনুষ্ঠানে গিয়েছিল। অভিযোগ, সেখানেই তাকে হেনস্থা করে ওই সিভিক ভলেন্টিয়ার। বুধবার সকালে ঘর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা দোষী সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার দাবি জানিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। কিশোরীর পরিবারের পক্ষ থেকে পেরো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ও ব্যক্তিকে গ্রেফতার করে।